আমরা যারা শহরে থাকি ইভেন এই যে এই টেবিলে যারা বসে আছি আমরা নিজেরাও কখনো অভিযোগ বাক্সে কিছু দিয়েছি কিনা জানি না। আমরা তো এখানে সমাজের সবচেয়ে প্রিভিলেজ সচেতন, তাই না? এবং আমরা প্রশাসন সরকারের কাছাকাছি থাকি। তো এটা আমাদের আসলে সংস্কৃতিতে কতটুকু আছে একটা বিষয়, কিন্তু আমাদের অভিযোগের শেষ নেই। তো আমরা এখানেও প্রচুর অভিযোগ শুনছি। তো আমার ধারণা এটাকে আসলে একটা কালচারাল প্র্যাকটিসের মধ্যে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা যারা এখানে অনেকে গভর্নমেন্ট থেকে আমরা দেখেছি, ইভেন এখানে অনেকে এনজিও সংস্থায় আছেন, আমরা এইগুলো প্রমোট করি যে ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ কেন্দ্র খোলা হোক, গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে একটা অভিযোগ কেন্দ্র খোলা হোক। কিন্তু দেখা গেলো কেউ জমা দেয় না। পরে আমরা চিন্তা করলাম যে সামনাসামনি দেয় না, ঠিক আছে আমাদের হচ্ছে লুকিয়ে দিতে পারে, বাথরুমেও দেখা হলে অভিযোগ কেন্দ্র দেওয়া হোক, ওখানে কেউ দেখবে না। আচ্ছা, অভিযোগ কেন্দ্র দিতে গেলে অভিযোগ শব্দটা যদি খারাপ লাগে, ঠিক আছে পরামর্শ বাক্স করা হোক। আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সাংস্কৃতিকগতভাবে আমাদের এই জিনিসটা যদি থাকেও আমাদের অভ্যস্ততাটা ফর্মালাইজ করার অভ্যস্ততাটা নাই। এটার জন্য আসলে একটা বড় প্রচারণা দরকার। এবং আমার ধারণা এখানে গভর্নমেন্টে যারা আছেন, এনজিওতে যারা আছেন, অন্যান্য যারা মিডিয়াতে যারা আছেন, এই জায়গাটা নিয়ে আমরা আসলে কী করে কাজ করতে পারি। কারণ যে জিনিসগুলো মানুষের কাছে যে ক্ষোভ বা অভিযোগ আছে, এটা যদি আসলে শোনানোর কোনো প্রক্রিয়া না থাকে তাহলে এটা কোনো কাজে লাগবে না। আমরা কিছু ডিজিটাল বেনিফিট নিয়েছি। আমরা মাঝে মাঝে দেখেছিলাম হঠাৎ কোনো নতুন পলিসির ক্ষেত্রে বা বাজেটের ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে পরামর্শ দেওয়া যায়, আমরা কয়েকজন দিয়েছিলাম, কিন্তু এটা আসলে কেউ পড়েছে কিনা আমরা জানি না। তো এইটা মানে অনেক নতুন পদ্ধতিও আছে যে পদ্ধতিতে সরাসরি আমি যিনি আমাদের গভর্নমেন্টে যারা বা যারা দায়িত্বপ্রাপ্ত যারা মানুষ আছেন তাদের কাছে পৌঁছাতে পারি। তো আমার মনে হয় এটা নিয়ে আরও ভালো, ইভেন রিড্রেসিং সিস্টেম নিয়েও আরও একটা এক্সক্লুসিভলি আসলে কাজ করা দরকার। যে আরও যে এই সিস্টেমগুলো কেন কাজ করে না, কোথায় দিয়ে শুরু করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমি একটু বড় একটা জায়গায় বলছি, আমার ধারণা অলরেডি আমি আকাশ স্যারের কয়েকটা দুটো তিনটে পয়েন্টের উপর একটু জাস্ট ইলাবোরেট করব। আমরা এখানে আসিফ ভাই বলছেন বা এখানে আপনারা অনেকে বলেছেন যে অনেক বড় একটা অ্যামাউন্ট, এবং আপনারা খুব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অ্যামাউন্টটা বড় হলেও বড় না, প্রায় কত 1,36,00,000 টাকা, অনেক টাকা। আমরা কোটি টাকা হাতে জীবনে অনেকে দেখিনি, তো 1,36,00,000 কি হতে পারে এটা তো জানি না। তো সরকার গরিব মানুষের জন্য এত ভালো ভালো চিন্তা করছে, এটা তো আসলে কম হোক বেশি হোক কিছু চিন্তা তো আছে। কিন্তু যার জন্য চিন্তাটা করছে সে কি জানে আমার জন্য এসব চিন্তা করা হচ্ছে? ইভেন বিআইডিএস এর গবেষণা আরও অনেকগুলো রেফারেন্স আসছে। ইভেন যে যে জাতীয় কৌশলপত্রের একটা 2-3 বছর আগে একটা মিড টার্ম রিভিউ করেছিল, ওনারা বলেছেন যে ওই রিভিউ রেফারেন্সের মধ্যে জিইডি আমাদের যে সরকারের জেনারেল ইকোনমিক ডিভিশন তাদের রেফারেন্স বলছে যে বাংলাদেশে 10 জনের বা 5 জনের 3 জন কখনোই কোনো এই সামাজিক সুরক্ষা পান নাই। সরকারি প্রতিবেদন 64% বলছেন ওনারা। মানে প্রতি কতজন হয়, মানে 2 জনই হয়, 3 জনের 2 জন গড় করলে হয়। তো তার মানে কি মানুষ জানে না? কিন্তু আমাদের মধ্যে এখানে অনেক আলোচনাগুলো হচ্ছে, ইভেন আমাদের অনেক বিজ্ঞ আলোচকরা বলছেন যে পারলে এই 1.5 বছর না 2 বছর কি আছে আমরা জানি না, এর মধ্যেই যেহেতু কোনো দলীয় সরকার নাই, আমি একটু রিপিট করছি, কোট আনকোট বলছি দলীয় সরকার নাই, সুতরাং হচ্ছে আমাদের একটা অপরচুনিটি যে এখানে আসলে তারা বায়াস হবে না, আমরা এই লেভারেজটা নিব। আবার আমরা বলছি যে মানে আমাদের মধ্যে একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার আছে যে আমরা চাই এনারা থাকুক, আবার আমরা চাই এনারা না থাকুক। আমরা চাই এনাদের দিয়ে যা পরে করাই নেব, কিন্তু এনারা আবার বেশি কিছু করতে গেলে আমাদের আপত্তি আছে। তো আমাদের এই দ্বন্দ্ব থেকেও দ্বিধা থেকেও আসলে একটু বেরোতে হবে। এবং যথার্থভাবে আকাশ স্যার বলেছেন যে আসলে প্রতিনিধিত্বশীল জনগণ দরকার, এবং এইটা ওভারনাইট হওয়াটা খুব কষ্ট। উনি একটা ভালো জায়গায় বলেছেন, তাহলে এই যে বড় বড় নাম্বারস, এবং এই এখনও যে ওভারনাইট আমরা একটা ইলেকশন করেও যে নতুন কিছু যে খুব আমূল পরিবর্তন হবে কিনা আমরা জানি না, কিন্তু একটা সুযোগ রয়েছে যে ওই যে ছোটো এলাকায় খেলা, স্থানীয় সরকারের কাছে খেলা। তো ওইটা আমাদের এখন দলীয় প্রতীকী নির্বাচন নয়, এটা নিয়ে আপনারা সবাই আমরা ডিবেট করতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে বা আমরা অনেকে মনে করি যে পুরনো যে পদ্ধতিটা ছিল তাতে সামাজিক
বিভাজন হইতো না, দলীয় প্রতীকে না করার যে আগে সার্বজনীনভাবে যেটা করা হতো ইউনিয়ন বা উপজেলায়, এবং তাকে ক্ষমতায়িত করা। আমরা জানি স্থানীয় সরকার যে দুর্নীতির বাইরে না তা না, বা পুরো দেশটা যেখানে দুর্নীতির মধ্যে আছে কোন একটা আলাদা প্রতিষ্ঠান থাকতে পারে না, কম বেশি থাকবেই, কিন্তু ওখানকার জবাবদিহিটা কি প্রতিনিয়ত দেখা যায়। এবং আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর আইন আছে, এবং সোশ্যাল প্রোটেকশনকে ওয়াচ করার জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট সরকার আইনও করে দিয়েছে, কেউ আমরা জানিও না, ব্যবহারও করি না, আমরা ফিলও করি না আমি যে ওই ক্ষমতাটা ব্যবহার করতে পারি। তা একটা প্রস্তাবনা হতে পারে যে বড় নাম্বারগুলোর দিকে না তাকায় আসলে হচ্ছে স্থানীয় সরকারের কাছে একটু যাওয়া এবং তাকে কিছু অথরিটি দেওয়া, এবং সেটা সিলেকশন নিয়ে কিছু অথরিটি আছে। আমি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করেছি, এখানে আমার সাথে একই ধরনের প্রজেক্টে আজাদ ভাইকে দেখছি কাজ করেছেন। আমরা এখানে বোধহয় 6 মাস আগে একটা প্রোগ্রাম করেছিলাম এই মা ও শিশু ভাতা নিয়ে। ওখানে কয়েকজন চেয়ারম্যান ছিলেন, উনি গড়ে দিতে পারেন 50টার বেশি মা ও শিশু কার্ড দিতে, মাত্র 800 টাকা। মানে 800 টাকা তো কোনো টাকা না, তারপর আপনারা বুঝছেন 800 টাকা, কিন্তু 800 টাকা 50 জনকে থেকে 60 জনকে দিতে পারেন, এবং কার্ডটা বরাদ্দ হয় কেন্দ্র থেকে। উনি শুধু সিলেকশন করতে পারে, চোখ বন্ধ বেছে নাও, এই টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, এখন ওনাকে সবাইকে সন্তুষ্ট করতে হয়, যিনি চেয়ারম্যান, কিন্তু ওনার রিকোয়ারমেন্ট প্রতি বছর কত, উনি বলছেন 200-250 হচ্ছে প্রতি বছর নতুন আমাদের মা ওনার এলাকায় যারা এনলিস্টেড হওয়ার মতো যোগ্য, তো উনি সবাইকে দিতে পারছেন না। এবং এটা আসলে খুবই কষ্ট, যেটার উদাহরণ দিলেন আনিস স্যারের, যে আসলে কাকে ছেড়ে কাকে দিবেন, এভরিওয়ান ইজ এন্টাইটেলড। এখন অধিকারের দরিদ্রের মধ্যে অতি দরিদ্র খুঁজছি আমরা, মানে অধিকার ভোগের মধ্যে অতি দরিদ্র হচ্ছি। সুতরাং এইটার একটা পদ্ধতি সরকার নিজে 2 বছর আগে একটা নিয়েছে, এটাও অনেকদিন ধরে আমাদের সিভিল সোসাইটি প্রমোট করেছিলেন, যে সার্বজনীন করো, মানে 250 জন যদি পাওয়ার উপযোগী হয় 250 জনকে দাও। এটা 100টা উপজেলা একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট একটা ইনিশিয়েটিভ সরকার নিয়েছিলেন, ওইটার অবস্থা আমরা জানি না। আমরা আশা করছিলাম যে আমাদের পরিচালক মহোদয় যিনি আছেন উনি হয়তো কিছুটা ওখানে বলার সুযোগ পাবো, বা উনি থাকলে হয়তো তখন বলতে পারতেন। সার্বজনীন না করলে আসলে হচ্ছে এই যে দরিদ্রের মধ্যে অতি দরিদ্র যে ভাগ করার ব্যাপারটা, আসলে এটার মধ্যে আমি এক্সক্লুড করে ফেলতেছি। তো আমি চাই সবাইকে ইনক্লুড করতে, আমরা চাই, আবার আমরা যে পদ্ধতিটা সাজেস্ট করতেছি সেটা ইটসেলফ হচ্ছে আসলে এক্সক্লুড করার। তো প্রস্তাবনা হচ্ছে যে আসলে এই জিনিসটাতে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা, মানুষকে সম্পৃক্ত করা, এবং সার্বজনীন করা যায় কি করে, সেইটা হচ্ছে আমি প্রস্তাবনা থাকবে। আর শেষেও একটা পদ্ধতি, উনি আকাশ স্যার বলছিলেন যে 1.5 কোটি মানুষ, আমরা ওই যে 20% গরিব মানুষ বলি, আমরা আসলে পরিসংখ্যান নিয়ে তো প্রচুর খেলাধুলা করেছি গত কয়েক বছর। আমি ওই ওয়ার্ল্ড ব্যাংকের পরিসংখ্যান ভুলে যান, 3 বেলা খেতে পারে না, এটা তো একটা ডেফিনেশন হতে পারে না, 3 বেলা খেতে পারে না, সে মানুষটা গরিব। মাথার উপর চাল নাই, এই মানুষটা গরিব। তো ওই গরিব দেখলে তো চোখ কান বন্ধ করে, বাংলাদেশে তো অর্ধেক, ঢাকা শহরে আরও বেশি, অর্ধেকের বেশি মানুষ হচ্ছে গরিব। তারপরে যদি সরকার হিসাবে ধরি, যে বিআইডিএস এর বা সানেমের কোনো বলছিলেন, যে সানেমের রেফারেন্স দিয়েছিলাম বোধহয়, যে ডাবল হয়ে গেছে কোভিডের সময়, তাহলে এটা যদি 18 কোটি দিয়ে আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে প্রায় 7.5 কোটি, 7 কোটি 20 লক্ষ হবে। আপনি যদি পরিবার করেন প্রায় 1 কোটি 80 লক্ষ মানুষ হচ্ছে, 1 কোটি 80 হচ্ছে পরিবার, 2 কোটি ধরেন মোটা দাগে হিসাব করার জন্য। প্রতিটা পরিবারে নারী আছে, আপনি যদি ঠিক আছে আমরা শুধুমাত্র নারীকে কেন্দ্র করে দেবো, একটা পরিবারে একাধিক কাউকে দিব না, একজনকে দেবো, মিনিমাম মাসে তো 5,000 টাকা দেওয়া উচিত। সরকার 800 থেকে 5,000-এ যেতে পারবে না। ঠিক আছে, শুরু করেন 1,000 দিয়ে শুরু করেন, 2,000 দিয়ে শুরু করেন। সরকারের বাজেট আছে তো, আমি নতুন বাজেট চাচ্ছি না, 1,40,000 কোটি টাকার বাজেট দেখাচ্ছেন সরকার। আপনি যদি 2,000 টাকা করেও দেন, 800 টাকা থেকে 2,000 টাকা জাম্প অনেক। বয়স্ক ভাতা 600 টাকা, সেখান থেকে জাম্প করা অনেক জিনিস, আমার পেনশন দরকার নেই। আপনি 2,000 টাকা করে যদি দেন, তাহলে 2 কোটি মানুষকে দিতে কত লাগে, 2 দুগুণে কত, 4, মানে 40,000 কোটি টাকা লাগে। আমাদের এই মুহূর্তে 5টা পপুলার প্রোগ্রাম, এই যে কাবিখা, কাবিটা, এই ধরনের 5টা, যেগুলো 8,000, 10,000 টাকা করে বরাদ্দ, এই 5টা অঙ্কের দাম হচ্ছে 40,000 কোটি টাকা। এইগুলোই আমরা পপুলার। এইগুলোকে যদি আপনি অন্যভাবে ঘুরাই দেন, তাহলে কিন্তু 2 কোটি মানুষকে আপনি সরাসরি দিতে পারেন। সুতরাং একটা জিনিস হচ্ছে, টাকা এখন যা আছে, নতুন টাকার সন্ধান করতে পারলে ভালো। শুরুটা করার জন্য এখনকার টাকা যদি আমি নতুনভাবে বিন্যাস করতে পারি, আমাদের অনেকের ধারণা যে আসলে এর মধ্যে দিয়েও আমরা এই যে অপ্রতুল যে বরাদ্দ, সেখান থেকে আমরা সরে আসতে পারবো।